আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে থেকে আমরা আন্তর্জাতিক বিষয়াবলী শুরু করব। তো আন্তর্জাতিক বিষয়াবলীর প্রথমে যে বিষয়টি আমাদের জানতে হবে সেটি হচ্ছে বিশ্ব সভ্যতার ইতিহাস। মানে আমাদের যে প্রাচীন সভ্যতাগুলো আছে, আমাদের গ্রিক সভ্যতা, আমাদের মেসোপটেমিয় সভ্যতা, পারস্য সভ্যতা, মায়া সভ্যতা, এই যে সভ্যতাগুলো সেগুলো সম্পর্কে আমাদের বিস্তারিত একটু ধারণা থাকা প্রয়োজন। তো সভ্যতা সম্পর্কে জানতে গেলে আসলে আমাদের ভূগোল সম্পর্কে একটু ধারণা থাকা প্রয়োজন। আমি এই ভিডিওতে আসলে ভূগোল সম্পর্কে কোনো আলোচনা করব না, কারণ ভূগোল সম্পর্কিত যাবতীয় বিষয়াদি সম্পর্কে অলরেডি আমি একটা প্লেলিস্ট বানিয়ে রেখেছি। আপনারা চাইলে উপরে ক্লিক করে ডান দিকে রেখে নিতে পারেন। তো আজকের বিষয়ে আমরা চলে যাই। তো আজকে আমরা মেইনলি হচ্ছে সভ্যতা নিয়ে জানবো, কিন্তু সভ্যতার আগে আমরা প্রাগৈতিহাসিক যুগ নিয়ে অল্প একটু ধারণা নিব। সভ্যতা কী এবং পৃথিবীর যেই মহাদেশভিত্তিক যে সভ্যতা সেগুলো সম্পর্কে জানবো, এবং সভ্যতা সময়ের বিস্তারিত আমাদের জানতে হবে। তো আমরা জানি পৃথিবীর বয়স প্রায় 450 কোটি বছর, কিন্তু আমাদের সভ্যতার ইতিহাস কিন্তু 450 কোটি বছর থেকেই না। তার মানে পৃথিবী তৈরি হওয়ার পরপরই যে আমাদের মানব সভ্যতার ইতিহাস আমরা পেয়েছিলাম তা না। তো লিখন পদ্ধতি আবিষ্কারের আগের সময়কাল, তার মানে আমাদের যেই অ্যাকচুয়ালি আমাদের যে ইতিহাস, এই ইতিহাস শুরু হয়েছে কিন্তু 3200 খ্রিস্টপূর্বাব্দ থেকে। তার মানে এই যে 3200 খ্রিস্টপূর্ব, এর আগের কোনো লিখিত ইতিহাস কিন্তু আমরা পাই না। তো এই কারণে আমরা বলে থাকি যে মানব ইতিহাসের যে অংশে লিখিত কোনো বিবরণ পাওয়া যায় না সেই অংশকে আমরা বলবো হচ্ছে প্রাগৈতিহাসিক যুগ। তার মানে কি, প্রাক প্লাস ঐতিহাসিক, তার মানে ইতিহাসের পূর্বের যুগ। এই ইতিহাসের পূর্বের যুগ বা প্রাগৈতিহাসিক যুগই হচ্ছে আমাদের এই আলোচনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা বিশ্ব সভ্যতার ইতিহাস নিয়ে জানবো। তো এটা দিয়ে আসলে আমাদের যে আন্তর্জাতিক বিষয়াবলী সেটা শুরু হবে। তো আগে বলে রাখি, বিশ্ব সভ্যতার ইতিহাস সম্পর্কে জানতে গেলে কিন্তু ভূগোল সম্পর্কে আমাদের একটু ধারণা থাকা প্রয়োজন। তো অলরেডি আমি যেহেতু ভূগোল সম্পর্কে ভিডিও বানিয়ে রেখেছি, এ কারণে এখানে আর ভূগোল সম্পর্কে কিছু বলবো না। আপনারা চাইলে উপরে ক্লিক করে আমার প্লেলিস্টটি দেখতে পারেন। তো এই ভিডিওতে আমরা মেইনলি হচ্ছে সভ্যতা নিয়ে জানবো, সভ্যতা কী, কোথায় কোন সভ্যতা আছে এবং সেই সভ্যতার সময়ের বিস্তারিত। তো তার আগে আমরা প্রাগৈতিহাসিক যুগ নিয়ে একটু জানি। আমরা জানি যে পৃথিবীর বয়স কিন্তু প্রায় 450 কোটি বছর, কিন্তু পৃথিবীর বয়স 450 কোটি বছর হলেও আমাদের যে ইতিহাস, সেই ইতিহাসের শুরু মোটামুটি খ্রিস্টপূর্ব 3200 অব্দ থেকে। তার কারণ হচ্ছে এই যে আমাদের ইতিহাস শুরু, তার আগে অনেকটা সময় কিন্তু চলে গেছে এই 450 কোটি বছরের ভিতরে। এবং আমাদের যেই মানব সভ্যতা, মানে মানুষের যে ইতিহাস, মানুষের আবির্ভাব, এটাও কিন্তু বেশ অনেক পুরনো, প্রায় 25 লক্ষ লক্ষ হাজার বছর পূর্বে। ঠিক আছে, 25 লক্ষ বছর পূর্বে। ঠিক আছে, তার মানে আমরা এই যে 3200 খ্রিস্টপূর্বের কথা বললাম, যার আগে আমরা কোনো লিখিত ইতিহাস পাই না, এই 3200 অব্দের আগের যে সময়কাল, যার আমরা কোনো লিখিত ইতিহাস পাই না, এই জিনিসটাকে আমরা বলি, বা এই সময়টাকে আমরা বলি হচ্ছে প্রাগৈতিহাসিক যুগ। তার মানে প্রাক প্লাস ঐতিহাসিক। এই সন্ধি বিচ্ছেদটা করলে আমরা বুঝতে পারবো মানে ইতিহাসের পূর্বে। ঠিক আছে, তো আমরা আমাদের যে প্রত্নতত্ত্ববিদরা আছে, এই প্রত্নতত্ত্ববিদরা মিশর থেকে আবিষ্কার করেছেন এমন কিছু লিখিত দলিল যেগুলো আসলে খ্রিস্টপূর্ব 3200 অব্দের সময়কার, এবং এর পূর্বে আর কোনো লিখিত দলিল আসলে পাওয়া যায় না। এই কারণে আমরা ধারণা করি যে 3200 খ্রিস্টপূর্ব এই সময়টা আসলে আমাদের ইতিহাসের শুরু। ঠিক আছে, এভাবে বলা যায় আমরা পৃথিবীতে মানব সভ্যতার আগমনের পরে মোট যে 41 ভাগের 40 ভাগ সময় কিন্তু প্রাগৈতিহাস। তার মানে আমাদের যে মোট ইতিহাসের বিষয়বস্তু আছে তার ভিতরে শুধুমাত্র আমরা 41 ভাগের 1 ভাগ মাত্র জানতে পারি, বাকি 40 ভাগই কিন্তু আমাদের প্রাগৈতিহাস। তার মানে লিখিত কোনো দলিল ওই 40 ভাগের আমাদের কাছে নেই। বোঝা গেল আশা করি। এখন আসুন, এই যে প্রাগৈতিহাসিক যুগ, এটাকে আমরা 3টি ভাগে ভাগ করি। একটা হচ্ছে প্রস্তর যুগ, একটা হচ্ছে ব্রোঞ্জ যুগ, আর একটা হচ্ছে লৌহ যুগ। প্রস্তর যুগকে এবার আমরা 3টা ভাগে ভাগ করি। একটা হচ্ছে আমাদের প্যালিওলিথিক, যেটাকে আমরা পুরাপ্রস্তর যুগ বা পুরানো প্রস্তর যুগ বলি। একটা হচ্ছে মেসোলিথিক, যাকে আমরা বলি মধ্যপ্রস্তর যুগ। আর একটা হচ্ছে নব্যপ্রস্তর যুগ, যেটা হচ্ছে নিওলিথিক। ঠিক আছে, এখন এই যে পুরাপ্রস্তর যুগ, এখানে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা অনেকবার প্রশ্ন এসেছে, যে সর্বপ্রথম মানুষ কোন জিনিসটা আবিষ্কার করে, সেটা হচ্ছে আগুনের আবিষ্কার। আর এই আগুনের আবিষ্কার কিন্তু হয়েছিল পুরাপ্রস্তর যুগে, এবং এই সময় কিন্তু পাথরের হাতিয়ার তৈরি শুরু হয়। এবং প্রায় খ্রিস্টপূর্ব 2.5 মিলিয়ন বছর, সরি আমি শুধু বছর লিখে ফেলেছি, এটা হচ্ছে 2.5 মিলিয়ন। ওকে, মিলিয়ন বছর। এই খ্রিস্টপূর্ব 2.5 মিলিয়ন বছর থেকে খ্রিস্টপূর্ব 10,000 অব্দ পর্যন্ত আমরা বলে থাকি পুরাপ্রস্তর যুগ। এবং এই খ্রিস্টপূর্ব
10,000 থেকে 8,000 অব্দ পর্যন্ত এই যে 2,000 বছর, এই 2,000 বছরকে আমরা বলে থাকি মধ্যপ্রস্তর যুগ, এবং তারপরে 8,000 থেকে 3,000 অব্দ পর্যন্ত এটাকে আমরা বলে থাকি হচ্ছে নব্যপ্রস্তর যুগ। ওকে, তারপর আসুন ব্রোঞ্জ যুগ। ব্রোঞ্জ যুগ হচ্ছে সেই সময়কাল যখন আমরা পাথরের যুগ থেকে শুরু করে ধাতুর যে ব্যবহার, এই ধাতুর ব্যবহারে ঢুকে পড়ি। তো সর্বপ্রথম আসলে আমরা ব্রোঞ্জ ব্যবহার শুরু করেছিলাম। ব্রোঞ্জ বলতে আমরা বোঝাই হচ্ছে কপার এবং টিনের একটা আকরিক। তো এই যুগের যেই বিস্তৃতি, এটি ছিল প্রায় 3,000 অব্দ থেকে 1,000 মানে 1300 অব্দ পর্যন্ত খ্রিস্টপূর্ব। ওকে, তারপরে ব্রোঞ্জ যুগের পরে আসে লৌহ যুগ, যে সময় হচ্ছে আসলে আমাদের লোহাকে যে উত্তপ্ত করা এবং গলানো, সেইখান থেকে যে অস্ত্র তৈরির একটা ধারণা আসে, সেইখান থেকে আসলে আমাদের লৌহ যুগের শুরু হয়। তো এটি মোটামুটি হচ্ছে আমাদের 1300 খ্রিস্টপূর্ব থেকে 900 খ্রিস্টপূর্ব পর্যন্ত আমাদের বিস্তৃত। তো এটাই ছিল মোটামুটি হচ্ছে আমাদের প্রাগৈতিহাস। তো প্রাগৈতিহাস যেহেতু অনেক গুরুত্বপূর্ণ কিছু না, কিন্তু অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে সভ্যতার ইতিহাসের কথা আমরা বলছি, তার মানে আগের মানুষ কি অসভ্য ছিল? আসলে বলতে পারেন তখন পর্যন্ত আসলে সভ্যতার যে ধারণা, এই 3,200 খ্রিস্টপূর্ব পর্যন্ত, তার আগে কিন্তু আমাদের মাঝে আসলে আসেনি। এই কারণে আমরা সভ্যতার ইতিহাস শুরু করি মোটামুটি 3,200 অব্দ পর্যন্ত। আবার লিখিত অনুযায়ী আমরা বলে থাকি প্রায় 5,000 খ্রিস্টপূর্ব পর্যন্ত আসলে আমাদের বিশ্ব সভ্যতার যাত্রা শুরু হয়েছে। এখন কথা হচ্ছে তাহলে সভ্যতার কি? সভ্যতা হচ্ছে কোনো অঞ্চলে যখন একটা নির্দিষ্ট জনগোষ্ঠী নগরপত্তন করে উন্নত জীবন ব্যবস্থা গড়ে তোলে, মানে কোনো একটা জনগোষ্ঠী, একটা নির্দিষ্ট জনগোষ্ঠী যারা একটা নগর পত্তন করবে এবং সেখানে একটা উন্নত জীবন ব্যবস্থা গড়ে তুলতে চাইবে, তখন তারা কিন্তু বেশ, তাদের যে অগ্রগতি, তাদের জন্য বেশ সহায়ক কতগুলো যন্ত্রপাতি বা অনেক কিছু উদ্ভাবন করে বা কোনো আইন অনুসরণ করে। এই যাবতীয় যে জিনিসপত্র, এই জিনিসপত্রের সমন্বয়কে আমরা বলে থাকি সভ্যতা। ঠিক আছে, তাহলে সভ্যতার একটা সংজ্ঞা আমরা জানতে পারলাম মোটামুটি। আর এই যে আমাদের আধুনিক বিশ্ব সভ্যতা, এটা যাত্রা শুরু হয় খ্রিস্টপূর্ব 5,000 অব্দ থেকে। এখন প্রাচীন সভ্যতার সংক্ষিপ্ত ইতিহাস বলতে আমরা বলতে পারি, প্রথম যখন মানুষ আসলে মানুষের যখন সৃষ্টি বা মানুষের যখন তৈরি, তখন থেকে কিন্তু আসলে আমরা সভ্য হয়ে ওঠেনি। তখন তখন আমরা মেইনলি হচ্ছে ফলমূল খেয়ে থাকতাম, কিন্তু আলটিমেটলি আমরা ছোটো ছোটো পোকামাকড়, তারপরে ইঁদুর, এই জাতীয় প্রাণী খাওয়া শুরু করি। তখন আমাদের ভিতরে ধারণা আসে যে আসলে আমরা যে ফলমূল বা শাকসবজি খেয়ে থাকি, তার থেকে আসলে এটা সুস্বাদুও বেশি, প্লাস বেশি সময় ধরে আমাদের ক্ষুধা নিবারণ হয়, প্লাস আমরা দেহে বেশি পরিমাণ শক্তি পাই। সেখান থেকে আমরা আসলে আরও বড় প্রাণী খাওয়া শুরু করি। এবং আগ্নেয়গিরির যে অগ্নুৎপাত বা দাবানল, এর থেকে যে আগুন সৃষ্টি হতো, সেইটা দিয়ে আসলে যে বন জঙ্গলের প্রাণী মরে যেত, এই প্রাণীর যেই মরা পোড়া মাংস, এটা আসলে আমরা খাওয়া শুরু করি। তখন থেকে আমাদের বিষয়ে একটা ধারণা আসে যে পোড়া মাংস আসলে আমাদের কাঁচা মাংসর থেকে বেশি স্বাদ। এইখান থেকে আসলে আমরা পাথরের হাতিয়ার, তারপরে আগুন আবিষ্কার, এটা আবিষ্কার শুরু হয়। তারপরে আমাদের গৃহপালিত পশু যে ধারণা, সেটা আসে। তারপরে আমাদের যেই ফলমূল খেতাম, যখন সেই ফলমূলের বীজ ফেলে দিতাম, সেখান থেকে নতুন গাছ হতো, সেই গাছ থেকে আবার নতুন ফল হতো। সেইখান থেকে আমাদের ধারণা আসলো যে আমরা আসলে ফলমূল এভাবে বারবার খুঁজে না বেরিয়ে আমরা এক জায়গায় রোপণ করে সেটা চাষ করতে পারি। তারপরে বন্যপ্রাণী ধরে এনে আমরা রেখে দিতাম, সেখান থেকে দেখা গেল তারা বাচ্চা দিচ্ছে। তো সেখান থেকে আমাদের ধারণা আসলো বারবার বন্যপ্রাণী ধরতে না গিয়ে আমরা যদি তাদেরকে পোষ মানাতে পারি, তাদেরকে যদি আমরা পালতে পারি, সেখান থেকে আমাদের আসলে অটোমেটিক্যালি আমাদের খাদ্যের যোগান চলে আসবে। তো এইভাবে আসলে আমাদের প্রথমে আমরা চাষাবাদ শিখলাম, আগুন আবিষ্কার করলাম, হাতিয়ার আবিষ্কার করলাম, গৃহপালিত পশু পাখি লালন পালন শুরু করলাম। সেইখান থেকে আলটিমেটলি আসলে আমরা নগর পত্তনে শুরু করি, সেখান থেকে নানান যন্ত্রপাতি তৈরি করি এবং আইন অনুসরণ শুরু করি। এবং সেইখান থেকেই কিন্তু আলটিমেটলি আমাদের যেই সভ্যতা, এই সভ্যতার ইতিহাস শুরু হয়। ঠিক আছে, এখন আসুন মহাদেশভিত্তিক সভ্যতা সম্পর্ক নিয়ে আমরা একটু জানি। তো একটা কথা বলে রাখি, এই জিনিসটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, যে কোন মহাদেশে কোন সভ্যতা ছিল এবং এই যে সভ্যতা, এই সভ্যতা কোন অঞ্চলে ছিল। তো এইখান থেকে আসলে মেইনলি প্রশ্ন আসে যে কোন অঞ্চলে কোন সভ্যতা ছিল। ওকে, তো এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তাহলে আমরা এশিয়া মহাদেশের ভিতরে আসি। তো এশিয়া মহাদেশে আসলে সব থেকে প্রাচীন সভ্যতা সম্পর্কে আমরা ধারণা পাই। যেমন মেসোপটেমিয়া সভ্যতার কথা যদি বলি, তাহলে আমাদের যে ইরাকের টাইগ্রিস আর হচ্ছে ইউফ্রেটিস, তার মানে টাইগ্রিসের বর্তমান নাম আমরা বলি হচ্ছে, আগের নাম ছিল হচ্ছে দসদা, আর ইউফ্রেটিসের নাম হচ্ছে ফোরাত। তো এই দুই নদীর মাঝে যে অঞ্চলটা, এই অঞ্চলটাকে আমরা বলে থাকি হচ্ছে মেসোপটেমিয়া সভ্যতা। তো এই মেসোপটেমিয়া সভ্যতা আসলে ইরাকে অবস্থিত আছে। তারপর আসেন পারস্য সভ্যতা। আমরা জানি পারস্যের কথা মাথায় আসলে আমরা জানি হচ্ছে ইরান এবং সিন্ধু সভ্যতা। সিন্ধুর কথা বললে আমাদের সিন্ধু নদের কথা মনে আসতে পারে। তো আগে বলে রাখি, এই বেশিরভাগ সভ্যতা কিন্তু আমাদের হচ্ছে নদী কেন্দ্রিক। কেমন? তো নদী কেন্দ্রিক সভ্যতা যেহেতু, এবং নদ নদী সম্পর্কে সেই কারণে একটু ধারণা থাকা প্রয়োজন। তো নদ নদী সম্পর্কে ওই ভূগোল বিষয়ক ভিডিওতে আমি বলে রেখেছি, এখানে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন। এখন তাহলে সিন্ধু সভ্যতা কোথায় গড়ে উঠেছিল? সিন্ধু নদের যে অববাহিকা, সেখানে। তো পাকিস্তানে আসলে এই সিন্ধু নদের অবস্থান, ভারতের ভিতরেও কিছু অংশ আছে।
তো এই নদের যে হরপ্পা এবং মহেঞ্জোদারো এই দুইটা নগরী আসলে আমাদের সিন্ধু সভ্যতার ধারণা দেয়। তারপরে চৈনিক সভ্যতা, যেটি চীনের হুয়াংহো এবং ইয়াংশি কিকান নদী এবং সেই সাথে দক্ষিণ চীনের কিছু অংশ নিয়ে গড়ে উঠেছিল। হিব্রু সভ্যতা, যেটি হচ্ছে জেরুজালেমকে কেন্দ্র করে গড়ে উঠেছিল, যেটা বর্তমান ইসরায়েলের অংশ। তারপরে ফিনিশীয় সভ্যতা, যেটা লেবানন এবং ভূমধ্য সাগরের যে মাঝামাঝি একটা অঞ্চল সেখানে গড়ে উঠেছিল। নারা সভ্যতা, যেটি জাপানে গড়ে উঠেছিল। আফ্রিকাতে যদি আসি তাহলে মিশরীয় সভ্যতা, যেটি নীলনদকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। আকসুম সভ্যতা, যেটি মেইনলি হচ্ছে ইথিওপিয়া, যেটা আমাদের হর্ন অফ আফ্রিকাতে অবস্থিত, সেটা নিয়ে গড়ে উঠেছিল। এবং তাছাড়াও ইরিত্রিয়া, সুদান এবং এশিয়ার ইয়েমেন, এই অংশগুলোর নামও কোনো কোনো বই আপনি পাবেন। তারপরে ইউরোপে আমরা গ্রিক সভ্যতা পাই। তো গ্রিক সভ্যতা কিন্তু একমাত্র সভ্যতা যেটা হচ্ছে নদীকেন্দ্রিক নয়, তার মানে এটি কিন্তু নদীকেন্দ্রিক সভ্যতা নয়। তাছাড়া বেশিরভাগ সভ্যতায় দেখা যায় হচ্ছে নদীকেন্দ্রিক। তো এই যেই গ্রিক সভ্যতা, এটি মেইনলি হচ্ছে প্রাচীন গ্রিসের যে স্পার্টা এবং এথেন্স দুটো নগর রাষ্ট্র, এই স্পার্টা এবং এথেন্সকে কেন্দ্র করেই কিন্তু গড়ে উঠেছিল। রোমান সভ্যতা, যেটা হচ্ছে ইতালির রোমকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। তারপরে যদি আমরা আমেরিকার ভিতরে আসি তাহলে উত্তর আমেরিকা মানে মেক্সিকো, এক কথায় এই মেক্সিকোতে আমরা পেয়েছিলাম হচ্ছে ওলমেক সভ্যতা, মায়া সভ্যতা এবং অ্যাজটেক সভ্যতা, যেটি মধ্য আমেরিকা এবং হচ্ছে এই উত্তর আমেরিকা বা মেক্সিকো নিয়ে বিস্তৃত। এবং দক্ষিণ আমেরিকার সব থেকে বিখ্যাত যেটা, সেটা হচ্ছে ইনকা সভ্যতা, যেটি পেরুর দক্ষিণে আমরা পেয়ে থাকি। তো এটাই ছিল মোটামুটি হচ্ছে আমাদের মহাদেশ ভিত্তিক যে সভ্যতা সমূহ আছে সেগুলো। এখন সভ্যতা সম্পর্কে ডিটেলস আমাদের একটু জানতে হবে। তো প্রথমে আমি মেসোপটেমিয়ার সভ্যতা দিয়ে শুরু করছি। তো আগে বলে রাখি যে সবগুলো কিন্তু আমি টাইপ করতে পারিনি, তো আমি ভেবেছিলাম লিখে লিখে পড়াবো। তো লিখে পড়াতে গেলে যেহেতু আমার লেখা স্লো এবং লেখা আসলে অতটা সুন্দর না, অনেকের বুঝতেও সমস্যা হয়, এই কারণে আমি আগে থেকে লিখে রেখেছি। আশা করি মাইন্ড করবেন না এবং সময়টা একটু কম লাগবে। এখন আসলে মেসোপটেমিয়ার সভ্যতা। তো মেসোপটেমিয়ার সভ্যতা নিয়ে অলরেডি আমি বলেছি যে ইউফ্রেটিস বা যেটাকে আমরা বলি হচ্ছে ফোরাত এবং হচ্ছে টাইগ্রিস বা দজলা, এই দুইটা নদীর মাঝখানে যে অঞ্চলটা, এই অঞ্চলটাকেই মেইনলি হচ্ছে আমরা বলে থাকি হচ্ছে যেটা আমাদের মেসোপটেমিয়ার সভ্যতা। তো অ্যাকচুয়ালি এই দুইটা নদীর মাঝখানে বললেও এর আশেপাশের যে অঞ্চলগুলো, অ্যাকচুয়ালি এই যেই একটু ধূসর টাইপের একটু সাদা টাইপের অংশ দেখছেন, এই পুরোটা অংশই কিন্তু হচ্ছে আমাদের মেসোপটেমিয়ার সভ্যতার অন্তর্গত ছিল। তার মানে এই টাইগ্রিস এবং ইউফ্রেটিস এই দুইটা নদীকে কেন্দ্র করে কিন্তু গড়ে উঠেছিল। তো এটি দেখতেই পাচ্ছেন যে এটি মেইনলি হচ্ছে আমাদের ইরাকের অংশ, এই টাইগ্রিস আর ফোরাত। তাছাড়াও সিরিয়ার কিছু পার্ট আছে, আমাদের এদিকে ইরানের কিছু পার্ট আছে, আর এদিকে তুরস্কেরও কিন্তু অল্প একটু পার্ট আছে। তার মানে অনেকটা কান্ট্রি নিয়ে গঠিত, কিন্তু মেইনলি হচ্ছে আমাদের ইরাকে যেহেতু টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদী গঠিত, এই কারণে আমরা বলে থাকি এটা মেইনলি হচ্ছে ইরাকের একটা আদি সভ্যতা। ঠিক আছে। এবং এই যে মেসোপটেমিয়া, এই মেসো মানে কিন্তু মধ্য এবং পটেমিয়া মানে হচ্ছে দুইটা নদী। তো এই মেসোপটেমিয়া শব্দটা আসে কিন্তু দুই নদীর মধ্যবর্তী ভূমি, এই অর্থ। ঠিক আছে। তো কোথায় গড়ে উঠেছিল সেটা তো আমি বললামই, যে ইরাক এবং সিরিয়ার উত্তরাংশ, তারপরে তুরস্কের উত্তরাংশ এবং ইরানের যে খুজেস্তান প্রদেশ, এই অঞ্চলগুলো নিয়ে গড়ে উঠেছিল। তো মেসোপটেমিয়া সভ্যতা হচ্ছে পৃথিবীর প্রাচীনতম সভ্যতা। তো এটা হচ্ছে সব থেকে প্রাচীন, যেটি হচ্ছে খ্রিস্টপূর্ব 5000 অব্দে গড়ে উঠেছিল। তো পরবর্তীতে ব্রোঞ্জ যুগে এটি সুমেরীয়, ব্যাবিলনীয় এই দুইটা সভ্যতা, এবং লৌহ যুগে অ্যাসিরীয় এবং নব্য ব্যাবিলনীয়, যাকে আমরা ক্যালীয় সভ্যতা বলি, এই চারটা যেই যুগ বিভাগ বা যুগ পর্যায়ক্রম, এই চারটা পর্যায়ক্রমে আমরা ভাগ করতে পারি আমাদের মেসোপটেমিয়া সভ্যতাকে। তো এই চারটা পর্যায়ক্রমের অধীনেই আসলে আমরা আলোচনা করবো আমাদের মেসোপটেমিয়া সভ্যতাকে। তাহলে বললাম আমি সুমেরীয়, ব্যাবিলনীয়, তারপরে হচ্ছে আমাদের অ্যাসিরীয়, আর হচ্ছে ক্যালডীয় বা নব্য ব্যাবিলনীয়। এখন হচ্ছে সুমেরীয় সভ্যতা। তো সুমেরীয় সভ্যতা হচ্ছে মেসোপটেমিয়ার সব থেকে প্রাচীন সভ্যতা। এখন একটা কথা মাথায় রাখেন যে অনেক সময় প্রশ্ন আসতে পারে যে নিচের কোনটি সব থেকে প্রাচীন সভ্যতা। সেখানে যদি মেসোপটেমিয়া শব্দটি না থাকে এবং সুমেরীয় থাকে তাহলে সুমেরীয় আপনি দাগাবেন, আর যদি সুমেরীয় না থাকে তাহলে অবশ্যই মেসোপটেমিয়া সভ্যতা সব থেকে প্রাচীনতম। ঠিক আছে। কিন্তু মেসোপটেমিয়ার ভিতরে সব থেকে প্রাচীন কিন্তু হচ্ছে আমাদের এই সুমেরীয় সভ্যতা। তো তাদের আবিষ্কৃত একটা লিখন পদ্ধতি আছে এবং তারাই কিন্তু সর্বপ্রথম লিখন পদ্ধতি আবিষ্কার করে, যার নাম হচ্ছে কিউনিফর্ম। তো এই কিউনিফর্ম অ্যাকচুয়ালি হচ্ছে অক্ষরভিত্তিক যে বর্ণমালা, সেটা বেস একটা লিখন পদ্ধতি। এবং এই যে কিউনিফর্ম, এই কিউনিফর্ম লিখন পদ্ধতিতেই কিন্তু রচিত হয়েছিল পৃথিবীর প্রথম অথবা প্রাচীন প্রথম মহাকাব্য, যেটাকে আমরা বলে থাকি গিলগামেশ। এটি খ্রিস্টপূর্ব 2000 অব্দে আসলে রচিত হয়েছিল। তো এই গিলগামেশ ছিলেন হচ্ছে উরুক রাজ্যের একজন শাসক। ঠিক আছে। এখন আসুন তাহলে সুমেরীয় যে সভ্যতা, সুমেরীয় সভ্যতার অবদানটা কী ছিল। তো এদের আসলে অনেক 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 অবদান। সুমেরীয় সভ্যতা আমাদের যে পাটিগণিতের গুণ, এই পদ্ধতির আবিষ্কার করেছিলেন। তারপরে ধর্মীয় এবং রাষ্ট্রীয় নেতাদের যে উপাধি, সেটা কিন্তু তাদের সময়ে ছিল হচ্ছে পাতেজি। ঠিক আছে। তার মানে তাদের সময় কোনো একটা ধর্মীয় বা রাষ্ট্রীয় নেতাদের আমরা বলে থাকতাম হচ্ছে পাতেজি। ঠিক আছে। তাদের ধর্মীয় যেই মন্দির, তাদের ধর্ম মন্দিরের নাম ছিল হচ্ছে জিগুরাত। তাদের ধর্ম মন্দিরের নাম ছিল জিগুরাত, এটা অনেক ইম্পর্টেন্ট।
প্রধান দেবতা ছিল নার্গাল, ইম্পর্টেন্ট, এবং জলঘড়ি এবং চন্দ্রপঞ্জিকা আবিষ্কার করেন তারা। এটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট, যে জলঘড়ি এবং চন্দ্রপঞ্জিকা, মনে রাখবেন চন্দ্রপঞ্জিকা নট খালি পঞ্জিকা, এই দুইটা জিনিস আবিষ্কার করেছিলেন হচ্ছে এই সুমেরীয় সভ্যতার মানুষ। ঠিক আছে, তার মানে তাদের ধর্মমন্দির হচ্ছে জিগুরাত, প্রধান দেবতা নার্গাল এবং জলঘড়ি এবং চন্দ্রপঞ্জিকা তারা আবিষ্কার করেছিলেন। তো সুমেরীয় সভ্যতার যে অবস্থান, এটি ছিল কিন্তু আধুনিক ইরাকের যে দক্ষিণ এবং পশ্চিমাংশে মেইনলি, মানে ইরাকে এক কথায় বলে দেবেন যে ইরাকে। ঠিক আছে, তারপরে আসুন ব্যাবিলনীয় সভ্যতা, মেসোপটেমীয় সভ্যতার দ্বিতীয় যে ধাপ। এই যেই ব্যাবিলনীয় সভ্যতা, আমরা আগে দেখলাম যে সুমেরীয় সভ্যতা সর্বপ্রথম চন্দ্রপঞ্জিকা আবিষ্কার করেন, কিন্তু সর্বপ্রথম পঞ্জিকার যে প্রচলন, নট চন্দ্রপঞ্জিকা, এক কথায় পঞ্জিকা, এই পঞ্জিকার যে প্রচলন সর্বপ্রথম এই প্রচলন করেছিলেন হচ্ছে এই ব্যাবিলনীয় সভ্যতার লোকজন। তো ব্যাবিলনীয় সভ্যতার যে স্বর্ণযুগ, এই স্বর্ণযুগ বলা হয় হচ্ছে হাম্বুরাবি শাসনকালকে। তো হাম্বুরাবি ছিলেন হচ্ছে একজন আমিরাইট নেতা। তো এই হাম্বুরাবি তার যেই শাসনকার্য পরিচালনার জন্য কিছু লিখিত আইন তৈরি করেন, যেগুলো তিনি হচ্ছে পাথরে খোদাই করে লিখে রাখতেন। তো এই লিখিত, এটাই কিন্তু পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম লিখিত কোনো আইন, যেটাকে আমরা বলে থাকি হাম্বুরাবি কোড। তো এই হাম্বুরাবি কোডের প্রায় 12টি পাথরের টুকরা আমরা উদ্ধার করতে পেরেছি, যে 12টি পাথরের টুকরার ভিতরে 282টি আইন কিন্তু লিখিত আছে। এবং বলে রাখি, এই যে আইনগুলো, এই আইনগুলো হচ্ছে প্রতিশোধমূলক। তার মানে কেউ যদি আপনার হাত কেটে দেয়, তারও হাত কেটে দেবো, কেউ যদি চোখ অন্ধ করে দেয়, তারও চোখ অন্ধ করে দেওয়া হবে। এরকমই একটা আইন ছিল হচ্ছে আমাদের হাম্বুরাবি কোডের আইনগুলো। তো এই আইনগুলো কিন্তু এখনও আমাদের যে লুভর মিউজিয়ামে কিন্তু সংরক্ষণ করা আছে। তো এই ব্যাবিলনীয় সভ্যতার প্রধান যে দেবতা, তার নাম ছিল হচ্ছে মার্ডক। তো এটি ছিল মোটামুটি হচ্ছে আমাদের ব্যাবিলনীয় সভ্যতা নিয়ে। এবার আসি আমরা অ্যাসিরীয় সভ্যতা। তো অ্যাসিরীয় সভ্যতা হচ্ছে গড়ে উঠেছিল আমাদের টাইগ্রিস নদীর তীরে। কেমন? টাইগ্রিস নদীর তীরে গড়ে উঠেছিল হচ্ছে আমাদের অ্যাসিরীয় সভ্যতা। তো তাদের অবদান আসলে অনেক। তারা অস্ত্র এবং হাতিয়ার সর্বপ্রথম তৈরি করেন, যুদ্ধ এবং সমরবিদ্যায় তারা পারদর্শী ছিলেন, বৃত্তকে 360 ডিগ্রিতে তারা বিভক্ত করেন, খুব 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 গুরুত্বপূর্ণ, বৃত্তকে 360 ডিগ্রিতে সর্বপ্রথম বিভক্ত করেন, এবং অক্ষাংশ দ্রাঘিমাংশ যে বিষয়টি, এই বিষয়টি আসলে নির্ণয় করেন হচ্ছে আমাদের এই অ্যাসিরীয় সভ্যতার লোকজন। তাহলে খুব গুরুত্বপূর্ণ এদের অবদান, মেইনলি হচ্ছে আমাদের এই বৃত্তকে 360 ডিগ্রি এবং অক্ষাংশ দ্রাঘিমাংশ, এই দুইটা জিনিস। এবং তাদের যে দেবতা, সেই দেবতার নাম শামস। তো শামস তো একটা আরবি শব্দ, এর মানে হচ্ছে সূর্য, তাই না? তো তার মানে শামস হচ্ছে সূর্য দেবতা। এবং তারা সর্বপ্রথম যুদ্ধে যে লোহার অস্ত্র, এই লোহার অস্ত্র কিন্তু ব্যবহার শুরু করেন, কারণ তারা সর্বপ্রথম অস্ত্র এবং হাতে কিন্তু তৈরি করেছিলেন। বোঝা গেল? তো এই সভ্যতার স্থায়িত্ব ছিল মোটামুটি প্রারম্ভিক যে ব্রোঞ্জ যুগ, সেখান থেকে শুরু করে মোটামুটি লৌহ যুগের শেষ পর্যন্ত, মানে অনেক অনেক দিন মানে স্থায়ী ছিল আমাদের এই অ্যাসিরীয় সভ্যতা। তো অ্যাসিরীয় সভ্যতা ছিল হচ্ছে প্রথম সামরিক রাষ্ট্র, যেমন এটা কিন্তু সামরিক রাষ্ট্র ছিল একটা। তো অ্যাসিরীয় সভ্যতা ধ্বংস হয় মোটামুটি 612 অব্দে। তারপরে আসুন ক্যালডীয় সভ্যতা, যেটাকে আমরা বলে থাকি হচ্ছে ব্যাবিলনীয় সভ্যতা। কারণ এই যে ক্যালডীয় সভ্যতা, এই ক্যালডীয় সভ্যতার যেই গড়ে উঠেছিল, এটা গড়ে উঠেছিল কিন্তু ব্যাবিলন শহরকে কেন্দ্র করে। এই কারণে আমরা বলে থাকি এটা হচ্ছে নতুন বা নব্য ব্যাবিলনীয় সভ্যতা। এদের অবদান আসলে অনেক অনেক অনেক। ব্যাবিলনের শূন্য উদ্যান বা ঝুলন্ত উদ্যানের নাম অবশ্যই শুনেছেন। তো এই ব্যাবিলনের শূন্য উদ্যান বা ঝুলন্ত উদ্যান, যেটি হচ্ছে একটা প্রাচীন সপ্তচার্য, এটি কিন্তু এই ক্যালডীয় সভ্যতা বা নব্য ব্যাবিলনীয় সভ্যতার কিন্তু অবদান। কনফিউজ করবেন না, এটি কিন্তু ব্যাবিলনীয় সভ্যতার অবদান না, এটা হচ্ছে নব্য ব্যাবিলনীয় বা আমরা বলতে পারি ক্যালডীয় সভ্যতার অবদান। তো এটি তৈরি করেছিলেন হচ্ছে রাজা নেবুচাঁদ নেজার 603 অব্দে। 603 অব্দে তিনি এটি তৈরি করেন, এবং তিনি তার স্ত্রীর প্রতি ভালোবাসা প্রদর্শন করতে গিয়ে তিনি এই উদ্যানটা আসলে তৈরি করেছিলেন। তো এই নেবুসাত নেজারই কিন্তু মানে ব্যাবিলনীয় যে সভ্যতা, সেটি হচ্ছে গড়ে তুলেছিলেন, নব্য ব্যাবিলনীয় সভ্যতা গড়ে তুলেছিলেন। ঠিক আছে, তো তাদের যে প্রধান দেবতা হচ্ছে জুপিটার, এবং তারা 7 দিনে 1 সপ্তাহ ভাগ করেন, খুব গুরুত্বপূর্ণ। 7 দিনে 1 সপ্তাহ ভাগ করেন হচ্ছে আমাদের ক্যালডীয় সভ্যতার লোকজন বা নব্য ব্যাবিলনীয়, এবং বছরের দৈর্ঘ্য কিন্তু তারা বের করেন। তারা 12টি নক্ষত্রের সন্ধান পান, এবং এই 12টি নক্ষত্র থেকেই আমাদের যে 12টি রাশিচক্র, এই রাশিচক্র কিন্তু তারাই বের করেন, যে 12টি নক্ষত্র যেহেতু, সুতরাং 12টি রাশিচক্র। এবং আরেকটা জিনিস মনে রাখবেন, খুব গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে তারা আমাদের যে দিন, এই দিনকে 24 ঘন্টায় বা 12 জোড়া ঘন্টায় কিন্তু বিভক্ত করেন। তার মানে এরা দুইটা সব থেকে গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে তারা 7 দিনে সপ্তাহ ভাগ করেন, আর একটা হচ্ছে আমাদের 24 ঘন্টা একটা দিন এটা ভাগ করেন, এবং 12টি গ্রহের সন্ধান, নক্ষত্রের সন্ধান পান, সেইখান থেকে এরা 12টি যে রাশিচক্র সেটা ধারণা দেন। তো এটা যেহেতু ইরাকে অবস্থিত ছিল, তার পার্শ্ববর্তী রাষ্ট্র হচ্ছে ইরান। তো ইরানিদের আক্রমণে আসলে এই যেই নব্য ব্যাবিলনীয় সভ্যতা বা ক্যালডীয় সভ্যতা, এটি বিলুপ্তি ঘটে। আর ইরান বলতে আসলে পারস্য তখনকার, ওকে, তো পারস্যর আক্রমণে এটা বিলুপ্ত হয়। ঠিক আছে,
এখন আসুন সিন্ধু সভ্যতা। তো সিন্ধু সভ্যতার কথা বললে আসলে আমাদের মাথায় আসবে পাকিস্তানের কথা। তো পাকিস্তানের যেই সিন্ধু নদ, এই সিন্ধু নদকে যে অববাহিকা, এটাকে কেন্দ্র করেই, বা ইন্ডাস যেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি, এটাকে কেন্দ্র করেই কিন্তু আমাদের এই সিন্ধু সভ্যতা গড়ে উঠেছিল। তো আমরা সিন্ধু সভ্যতার দুইটা প্রাচীন নগরী এখনও পেয়ে থাকি, একটা হচ্ছে আমাদের হরপ্পা আর একটা হচ্ছে আমাদের মহেঞ্জোদারো। তো এই হরপ্পা আর মহেঞ্জোদারো নিয়ে আসলে মেইনলি আজকে আমরা জানবো। তাহলে সিন্ধু সভ্যতা সিন্ধু নদের অববাহিকায় গড়ে উঠেছিল, এটা জানি। এবং এই যে সিন্ধু সভ্যতা, এটি কিন্তু গড়ে তুলেছিল দ্রাবিড় জাতি। দ্রাবিড় জাতি কারা, সে সম্পর্কে অলরেডি আমি বলে রেখেছি, ডান সাইডে ক্লিক করে দেখে নিতে পারেন আমাদের বাঙালিদের যেই উৎপত্তির ইতিহাস সেই ভিডিওতে। ওকে। আর হরপ্পা এবং মহেঞ্জোদারো এই দুইটা হচ্ছে এই সভ্যতার অন্তর্গত। তো হরপ্পা আসলে এটি পাঞ্জাবে অবস্থিত পাকিস্তানের, এবং 1921 সালে দয়ারাম সাহনি এটি আবিষ্কার করেন। তাহলে হরপ্পা আবিষ্কার করেন দয়ারাম সাহনি 1921 সালে, এবং মহেঞ্জোদারো যেটি, এটি হচ্ছে আবিষ্কার করেন হচ্ছে আমাদের রাখালদাস বন্দ্যোপাধ্যায় 1922 সালে, এবং এটি অবস্থিত হচ্ছে পাকিস্তানের লারকানায়। এবং এই মহেঞ্জোদারো একটা সিন্ধি ভাষার শব্দ, এর অর্থ হচ্ছে মৃতের ঢিবি। ঠিক আছে, মৃতের ঢিবি। তার মানে হরপ্পা আবিষ্কার করেন হচ্ছে দয়ারাম সাহনি 1921 সালে, এবং মহেঞ্জোদারো আবিষ্কার করেন 1922 সালে রাখালদাস বন্দ্যোপাধ্যায়, যেটি লারকানায় অবস্থিত, এবং হরপ্পা অবস্থিত পাকিস্তানের পাঞ্জাবে। ঠিক আছে। আচ্ছা, এই যে সিন্ধু সভ্যতা, এই সিন্ধু সভ্যতা কিন্তু ব্রোঞ্জযুগীয় একটা সভ্যতা, এবং এই সভ্যতার প্রথম আবিষ্কৃত যেই শহরগুলি, এই শহরগুলির মানে এই পৃথিবীর যে সভ্যতাগুলো আছে, পৃথিবীর প্রাচীন সভ্যতাগুলোর প্রথম আবিষ্কৃত যে শহরগুলি, তার ভিতরে একটা কিন্তু এই হরপ্পা। তো মহেঞ্জোদারো নির্মিত হয়েছিল প্রায় 2600 খ্রিস্টপূর্ব নাগাদ, যা আমাদের মিশরীয় সভ্যতা এবং মেসোপটেমিয়ার যে সভ্যতা প্লাস ক্রিট সভ্যতা, ক্রিট। ওকে, ক্রিট নিয়ে পরবর্তীতে আমরা জানবো। এই তিন সভ্যতা সমসাময়িক, এদের অবদান আসলে অনেক অনেক বেশি। সবথেকে গুরুত্বপূর্ণ যেটি, সেটি হচ্ছে আমাদের নগর পরিকল্পনা, আর হচ্ছে বাটখারা, এবং আমাদের যেই পরিমাপ, এই পরিমাপের জন্য স্কেল কিন্তু তারা তৈরি করেছিলেন। ঠিক আছে, তাহলে নগর পরিকল্পনা, বাটখারা এবং স্কেল তৈরি, এই তৈরি কিন্তু করেছিলেন হচ্ছে আমাদের সিন্ধু সভ্যতা। তাছাড়াও পাকা নর্দমা, পাকা বাড়ি, বহুতল বাড়ি, কূপ, তারপরে গোসলখানা, এই বিষয়ে কিন্তু তাদেরই আবিষ্কার। তো তাদের প্রায় 2500-র মতো আপনি 2500 ধরনের কিন্তু মোহর আপনি পেয়ে থাকবেন, এখনও জাদুঘরে সংরক্ষিত আছে। এখন আসলে মিশরীয় সভ্যতা। তো মিশরীয় সভ্যতা বলতেই আসলে বোঝাচ্ছে হচ্ছে আমরা মিশর, যেটি গড়ে উঠে হচ্ছে আমাদের নীল নদকে কেন্দ্র করে। এটাই হচ্ছে আমাদের নাইল রিভার, এটি। তো এই নীল নদকে কেন্দ্র করে যে সভ্যতা গড়ে উঠেছে, সেটাই হচ্ছে আমাদের মিশরীয় সভ্যতা। তো বর্তমানে মিশর সহ উত্তর আফ্রিকা এবং এশিয়া এবং ইউরোপের কিছু অংশও কিন্তু এই সভ্যতা অংশ ছিল। প্রথম দিকে এই সভ্যতা ছিল ছোট নগরে বিভক্ত ছিল, যে নগরগুলোকে আমরা বলতাম হচ্ছে নোম। তার মানে প্রথম দিকে ছোট ছোট নগরে বিভক্ত ছিল আমাদের মিশরীয় সভ্যতা, যেটাকে আমরা বলতাম হচ্ছে নোম। কিন্তু পরবর্তীতে 3200 খ্রিস্টপূর্বে এই যেই নোম, এই নোমগুলো মেনোস নামক একজন রাজা, ওকে, মেনেস নামক একজন রাজা, মেনেস, এই রাজা একত্র করে ফেলেন, একত্র করে একটি মাত্র নগর রাষ্ট্র তৈরি করেন, যেটি রাজধানী ছিল হচ্ছে দক্ষিণ মিশরের মেমফিস। তো এই যে একটি মাত্র সভ্যতা তৈরি করলো, এটাই কিন্তু সেই মিশরীয় সভ্যতা। তো বুক অফ ডেথ নামে একটি বই আছে, প্রাচীন বই। এই বইয়ে কিন্তু মিশরীয় সাহিত্যের যে আদিম নিদর্শন, মিশরীয় সভ্যতা, সেই সম্পর্কে কিন্তু বর্ণনা করা আছে। তো মানে বুক অফ ডেথ হচ্ছে আমাদের মিশরীয় সভ্যতা সাহিত্যের একটা আদিম নিদর্শন, এটি মনে রাখবেন, গুরুত্বপূর্ণ। ঠিক আছে। তো মিশরের যে শাসন করতো, তাদেরকে আমরা বলতাম হচ্ছে ফারাও, এবং ফারাওরা যখন মারা যেত, তাদেরকে ধারণা করা হতো তারা মানে পরবর্তী জীবনে প্রবেশ করবে, বা আমরা যেটাকে বলে থাকি পরকাল। তো তাদের যাতে দেহ পচে না যায়, সে কারণে তাদেরকে মমিফাইড করে রাখা হতো। তো মমি করার মাধ্যমে তাদেরকে পিরামিডের ভিতরে রাখা হতো। তো এই পিরামিডের যে আবিষ্কার, এটা কিন্তু মিশরের সভ্যতার সব থেকে বিখ্যাত আবিষ্কার, এবং সপ্তচর্যেরও কিন্তু একটা। ঠিক আছে। তো এই পিরামিডের ভিতরে সবচেয়ে বড় যেটি, সেটি হচ্ছে ফারাও ফুফু। এই ফারাও ফুফুর যে পিরামিড, সেটা হচ্ছে সব থেকে বড়। ওই যে পাশাপাশি 3টা পিরামিড আছে, তার ভিতরে সব থেকে বড় যেটা, সেটা হচ্ছে ফারাও ফুফু। ওকে। তো মিশরীয়রা আসলে অনেকগুলো ঈশ্বরে বিশ্বাস করতো, কিন্তু পরবর্তীতে যখন আমাদের রাজা আখেনাতেন বা ইখেনাটেন ফারাও, এই ফারাও ইখেনাটেন বা আখেনাতেন, ইনি যখন ক্ষমতা আসলেন, তখন তিনি এক ঈশ্বরবাদের আসলে প্রচার করেন। ঠিক আছে। তো তারা প্যাপিরাস নামক এক ধরনের নলখাগড়া পাওয়া যেত আমাদের নীল নদে। সেই প্যাপিরাস নলখাগড়ার যে ছাল বা বাকল, সেখান থেকে কাগজ তৈরি করতো, এবং তারা নিজেদের একটা লিখন পদ্ধতি আবিষ্কার করেন, যার নাম হচ্ছে হায়ারোগ্লিফিক্স। তাহলে কিউনিফর্ম লিখন পদ্ধতি আবিষ্কার করেছিল হচ্ছে সুমেরীয়রা, আর যে হায়ারোগ্লিফিক্স, এই হায়ারোগ্লিফিক্স আবিষ্কার করেছিলেন হচ্ছে আমাদের মিশরীয়রা। তো
তো কিউনিফর্ম ছিল হচ্ছে আমাদের একটা চিত্রভিত্তিক একটা অক্ষরভিত্তিক বর্ণমালা বিশিষ্ট, আর হায়ারোগ্রাফিক্স হচ্ছে চিত্রলিপি, তার মানে চিত্র দিয়ে সব কিছু লেখা হতো। তো তাদের লিখনীতে মোটামুটি 24টির মতো ব্যঞ্জন বর্ণের ব্যবহার আপনি পাবেন। তো 42 খ্রিস্টপূর্বাব্দে তারা সৌরপঞ্জিকা আবিষ্কার করেন, এবং এখানে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, এই মিশরীয়রাই কিন্তু 12 মাসে 1 বছর, 30 দিনে 1 মাস এবং 365 দিনে 1 বছর, এই জিনিসটা কিন্তু তারা আবিষ্কার করেন। সব থেকে গুরুত্বপূর্ণ মিশরীয় সভ্যতার ক্ষেত্রে মনে রাখার জন্য, 12 মাসে 1 বছর, 30 দিনে 1 মাস এবং 365 দিনে 1 বছর, এই জিনিসটা তারা আবিষ্কার করেছিলেন। ঠিক আছে, তাহলে এই সময় সম্পর্কে কয়েকটি জিনিস আসলো কিন্তু আমাদের। তাহলে এই যে সব থেকে বড় যেটা, মানে 12 মাসে 1 বছর, 30 দিনে 1 মাস, এই মাস এবং বছর, এই শব্দগুলো কিন্তু আবিষ্কার করেছিলেন হচ্ছে আমাদের মিশরীয়রা। কিন্তু দিন বলি বা ঘন্টা বলি, এই দিন বা ঘন্টা এগুলো কিন্তু আমাদের মিশরীয় আবিষ্কার করেননি। যেমন আমরা ঘন্টার কথা বলি, যেমন 12 ঘন্টায় হচ্ছে আমাদের, 12 জোড়া ঘন্টায় হচ্ছে বা 24 ঘন্টায় হচ্ছে একটা দিন, এটা কিন্তু আবিষ্কার করেছিলেন আমাদের ক্যালডীয় সভ্যতা। আবার 7 দিনে যে 1 সপ্তাহ, এটি কিন্তু আবিষ্কার করেছিলেন হচ্ছে আমাদের এই ক্যালডীয় সভ্যতায়, তাই না? আবার বৃত্তকে যেই ভাগ করা আমাদের হচ্ছে 360 ডিগ্রি, এটা করেছিলেন অ্যাসিরীয়রা। ঠিক আছে, সময়ের কথাটা একটু মনে রাখবেন। তাহলে ক্যালডীয়রা আবিষ্কার করেছিলেন হচ্ছে 7 দিনে 1 সপ্তাহ আর 24 ঘন্টায় 1 দিন। আর বাকি যে বিষয়গুলো আছে আমাদের 30 দিনে যে 1 মাস, তারপরে হচ্ছে আমাদের 12 মাসে আবার 1 বছর এবং 365 দিনে 1 বছর, এই জিনিসটা আবিষ্কার করেছিলেন হচ্ছে মিশরীয়রা। আশা করি মনে থাকবে। এখন হচ্ছেন ফিনিশীয় সভ্যতা। তো ফিনিশীয় সভ্যতা হচ্ছে আমাদের যেই লেবানন, এই লেবানন পর্বত এবং ভূমধ্যসাগরীয় সাগর যেটা, এই ভূমধ্যসাগরের মাঝখানে যে স্ট্রিপ, এই অংশ জুড়ে হচ্ছে অবস্থিত। তো এটি হচ্ছে ভূমধ্যসাগর, আর এদিকে হচ্ছে আমাদের লেবানন পর্বত। তো এই যেই পার্পল কালারে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে আমাদের ফিনিশীয় সভ্যতা। ঠিক আছে, তো তাদের অবদান হচ্ছে জাহাজ নির্মাণ, এবং তারা কিন্তু শ্রেষ্ঠতম নাবিক ছিল, এটাই হচ্ছে মেইন তারা জাহাজ নির্মাণ করেছিল এবং তারা শ্রেষ্ঠতম নাবিক ছিল। এবং তারা যে ধ্রুবতারা দেখে তাদের দিক নির্ণয় করতো, মানে যেহেতু জাহাজ চালাতো কোন দিকে যাবে ধ্রুবতারা দিক নির্ণয় করতো। এবং সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে তারা কিন্তু বর্ণমালা আবিষ্কার করেছিলেন সর্বপ্রথম। তো তারা 22টি ব্যঞ্জন বর্ণ আবিষ্কার করেছিলেন, কিন্তু তারা কিন্তু কোনো স্বরবর্ণ আবিষ্কার করেননি। তো তাদের যে 22টি ব্যঞ্জন বর্ণ, সেখান থেকে কিন্তু আধুনিক যে বর্ণমালা তার কিন্তু সূচনা হয়েছিল। তো পরবর্তীতে ফিনিশীয়দের যেই 22টি ব্যঞ্জন বর্ণ, তার সাথে আমাদের গ্রিকরা স্বরবর্ণ যুক্ত করে। তো গ্রিক বর্ণমালা তাহলে মোট সংখ্যা ছিল হচ্ছে 24টি। ঠিক আছে, তার মানে ব্যঞ্জন বর্ণ 22টা আবিষ্কার করেছিলেন হচ্ছে আমাদের ফিনিশীয়রা, আর গ্রিকরা আবিষ্কার করে হচ্ছে বাকি 2টি স্বরবর্ণ। এভাবে তারা মোট 24টি বর্ণমালা নিয়ে আমাদের গ্রিক ভাষার যাত্রা শুরু হয়। ঠিক আছে, এখন আসেন তাহলে গ্রিক সভ্যতা। তো আগেই বলেছি একমাত্র নদীকেন্দ্রিক সভ্যতা নয় হচ্ছে আমাদের গ্রিক সভ্যতা। কেমন? তো এটি গড়ে উঠেছিল আমাদের প্রাচীন যে নগর রাষ্ট্র আমাদের স্পার্টা এবং এথেন্স, এটাকে কেন্দ্র করে, তার মানে বর্তমান যে গ্রিস। তো এই গ্রিস কিন্তু আসলে যে ভিত, এই গ্রিস সভ্যতার যে ভিত, এটা কিন্তু গড়ে দিয়েছিল আমাদের ইজিয়ান সভ্যতা, আমরা যেটাকে বলে থাকি হচ্ছে প্রাক-চীন সভ্যতা। ঠিক আছে, প্রাক গ্রিক সভ্যতা। তো এই যেই প্রাক গ্রিক শব্দটা, এটি আসলে গড়ে উঠেছিল সেই কিট উপদ্বীপ, যে ক্রিট উপদ্বীপের কথা একটু আগেই বললাম, যেটা হচ্ছে আমাদের সিন্ধু সভ্যতার সমসাময়িক। ঠিক আছে, তো এই ক্রিট উপদ্বীপ, তারপরে গ্রিসের উপদ্বীপের মূল ভূখণ্ড, এশিয়া মাইনরের কিছু অংশ এবং ইজিয়ান সাগরের ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপসমূহ নিয়ে কিন্তু আমাদের প্রাক গ্রিক সভ্যতা গড়েছিল, এবং সেইখান থেকেই আলটিমেটলি আমাদের যেই গ্রিক সভ্যতা সেটা গড়ে উঠেছিল। তো গ্রিক সভ্যতাকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। প্রথম ভাগকে আমরা বলে থাকি হচ্ছে প্রাচীন পর্যায় বা প্রাচীন গ্রিক সভ্যতা। এই প্রাচীন গ্রিক সভ্যতা হচ্ছে 800 থেকে 480 খ্রিস্টপূর্ব পর্যন্ত বিস্তৃত ছিল। তারপরে ধ্রুপদী পর্যায়, যেটি মোটামুটি 480 থেকে 323 খ্রিস্টপূর্ব পর্যন্ত। তারপরে হচ্ছে হেলেনিক সভ্যতা, যেটি 323 থেকে 31 খ্রিস্টপূর্ব পর্যন্ত। তো এই 3টি পর্যায়ে আমরা ভাগ করতে পারি। তো তাদের অবদান আসলে অনেক 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 এবং খুবই গুরুত্বপূর্ণ, এটি জানা লাগবে। তো সর্বপ্রথম নগর রাষ্ট্রের যে উদ্ভব, এই নগর রাষ্ট্রের উদ্ভব কিন্তু করেছিলেন এই গ্রিকরা। তাদের যে এথেন্স এবং স্পার্টা, এই দুইটাকে কেন্দ্র করে কিন্তু নগর রাষ্ট্রের উদ্ভব ঘটে। এবং অলিম্পিক খেলা বর্তমানে যেটি চলছে, এই অলিম্পিক খেলার কিন্তু জন্ম হয়েছে আমাদের প্রাচীন গ্রিসের একটা অলিম্পিয়া নামক স্থান ছিল সেখান থেকে। এবং গ্রিস স্থাপত্য শিল্পে আসলে অনেক 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 উন্নতি সাধন করেছিল, এবং তাদের স্থাপত্য শিল্পের কিন্তু অনেকগুলো নিদর্শনও আছে, যেমন পার্থেনন মন্দির, তারপরে আর্টেমিসের মন্দির, যেটাকে আমরা ডায়ানার মন্দিরও বলে থাকি। এগুলো কিন্তু অত্যন্ত সৌন্দর্যপূর্ণ এবং আশ্চর্যজনক কিন্তু কিছু স্থাপত্য। ঠিক আছে, যা গ্রিক সভ্যতার যেই অস্তিত্ব সেটা কিন্তু বহন করে চলে। তারপরে আসুন হচ্ছে আমাদের গ্রিকদের দেবতার কথা। তো গ্রিকদের আসলে যেই অনেকগুলো দেবতা ছিল, তার ভিতরে আমাদের যে অলিম্পিয়া,
এই যে অলিম্পিয়ার কথা বললাম, এই অলিম্পিয়া ঘিরে আমাদের 12 জন দেবদেবী ছিল। তো এই গ্রিকদের এই 12 দেবদেবীর নাম আমাদের একটু জানা লাগবে, এবং তাদের যেই বন্টন, মানে কে কোন দপ্তরের অধীনে ছিল, অনেকটা আমাদের মন্ত্রী পরিষদের মতো, সেটা একটু জানা প্রয়োজন। এখান থেকে প্রশ্ন আসে অনেক। তো এই যে 12 জন দেবদেবী অলিম্পিকের, এই 12 জন দেবদেবীর ভিতরে রাজা ছিলেন হচ্ছে জিউস। তাদের রাজা যেহেতু আছে, রানীও অবশ্য আছেন। তো রানী ছিলেন হচ্ছে হেরা, এবং সম্পর্কে এই হেরা কিন্তু জিউসের বোন। তো দেবতাদের ভিতরে প্লাস আমাদের মুসলিমদের ভিতরেও কিন্তু প্রথম দিকে যখন মানব সভ্যতা শুরু হয়, আমাদের হজরত আদম আলাইসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন, তার সন্তান সন্ততিদের ভিতরে কিন্তু ভাই বোনের ভিতরে বিয়ে হয়েছে। তো এরকম এদের যে দেবদেবী, এই দেবদেবের ভিতরে কিন্তু ভাই বোনের বিয়ে হয়েছিল, সেটা হচ্ছে রাজা জিউস এবং রানী হচ্ছে হেরা। ঠিক আছে। তারপরে সূর্যের দেবতা হচ্ছে অ্যাপোলো। অ্যাপোলো হচ্ছে আমাদের সূর্যের দেবতা আমাদের গ্রিক ম্যাথোলজিতে। সাগরের দেবতা হচ্ছে আমাদের পোসেইডন, কেউ কেউ বলে পোসেইডন, একটা রস্যই দেয়, ওকে, কেউ কেউ একটা রস্যই পেসিডন বলে, এটাও বলে অনেকে। তো মনে রাখুন যে কোনো একটা, ওকে। তাহলে পেসিডন হচ্ছে আমাদের সাগরের দেবতা। তারপরে জ্ঞান, বিজ্ঞান, শিল্পকর্ম, যুদ্ধক্ষেত্রের যে দেবী, সেটা হচ্ছে অ্যাথেনা। ঠিক আছে। অ্যাথেনা তার মানে হচ্ছে আমাদের জ্ঞান, শিল্পকর্ম এবং যুদ্ধক্ষেত্রের দেবী। এবং চুল্লির দেবী এবং কুমারিত্বের দেবী, চুল্লি বলতে আমাদের যেই চুলা আর কি, যেখানে আমরা রান্না বান্না করি, এই চুল্লির দেবী এবং কুমারিত্বের দেবী হচ্ছে হেস্টিয়া। শস্য, তারপরে খাদ্য, উর্বরতা, কৃষির দেবী হচ্ছে ডিমিটার। শিকারী দেবী হচ্ছে আর্টেমিস। এবং হিংস্রতা, রক্তপাত, খুনোখুনি এবং যুদ্ধের যে দেবতা, সেটি হচ্ছে আমাদের অ্যারিস। প্রেম, আনন্দ, আবেগ, সৌন্দর্য, এটা হচ্ছে অ্যাফ্রোদিতি, এটা সম্পর্কে সবাই জানেন। আগুন এবং আগ্নেয়গিরির যে দেবতা, সেটি হচ্ছে আমাদের হেফাস্টাস। এবং জিউসের যে সংবাদবাহক, তিনি একজন দেবতা, তিনি হচ্ছে হারমিস। তো তিনি মেইনলি হচ্ছে জিউসের যে সংবাদ সমূহ আছে সেগুলো বহন করতেন। তো এই দেবদেবী তো সবাই ছিলেন হচ্ছে অলিম্পিয়ান, তার মানে অলিম্পিকে ঘিরেই তাদের আসলে বসবাস ছিল। এবং এই অলিম্পিয়ান বাদেও আসলে অনেক 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 দেবদেবী আছে গ্রিকদের। ঠিক আছে। তো পৃথিবীর সর্বপ্রথম যে মানচিত্র, এই পৃথিবীর সর্বপ্রথম মানচিত্র অঙ্কন করেন কিন্তু আমাদের এই গ্রিকরা। এবং দর্শনে তাদের উল্লেখযোগ্য ভূমিকা আছে। আমরা 3জন দার্শনিকের নাম জানি, এবং তাদের যে সিরিয়ালটা, কে আগে কে পরে, এটা নিয়ে কনফিউশন হয়। তো এটা ইস্পা দিয়ে মনে রাখতে পারেন। ইস্পা বলতে আমরা মনে রাখবো সক্রেটিস, প্লেটো আর অ্যারিস্টটল। তো এই দিয়ে আরেকটা মনে রাখতে পারেন অ্যারিস্টটলের পরে, সেটা হচ্ছে আলেকজান্ডার। ঠিক আছে। তো এটা গুরুত্বপূর্ণ না বলে আমি দিইনি। তো 3জন মনে রাখুন আমাদের, সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, ইস্পা। তো সক্রেটিসকে তো আমরা জানি সকল জ্ঞানীদের গুরু বলা হয়। আর প্লেটো একটা গ্রন্থ সম্পর্কে জানি, তার একটা গ্রন্থ হচ্ছে দ্য রিপাবলিক। আর অ্যারিস্টটলের গ্রন্থ হচ্ছে দ্য পলিটিক্স। এবং তার একটা প্রতিষ্ঠান ছিল, নাম হচ্ছে লাইসিয়াম। ঠিক আছে। এবার আসুন হচ্ছে আমাদের সাহিত্যে ভূমিকা। তো সাহিত্যে আসলে অনেক 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 ভূমিকা, যেমন আমাদের হোমারের কথা বলতেই হয়। আমরা ইংরেজি সাহিত্যে তার সম্পর্কে জানবো, ইলিয়াড রচনা করেছিলেন, মহাকাব্য। তারপরে স্কাইলাস এবং আরও অনেকে আছে। ইতিহাস রচনায় তাদের কিন্তু অনেক ভূমিকা ছিল। ইতিহাস রচনার যে সূত্রপাত, এই সূত্রপাতই কিন্তু করেছিলেন হচ্ছে আমাদের গ্রিকরা। এবং ইতিহাসের জনক হচ্ছে গ্রিক দার্শনিক হেরোডিটাস। এবং বৈজ্ঞানিক ইতিহাস, যেটা মানে বৈজ্ঞানিকভাবে প্রমাণযুক্ত যে ইতিহাস, সেটার জনক কিন্তু হচ্ছে আমাদের থুসিডাইডিস। ঠিক আছে। এবং বিজ্ঞান তত্ত্বের যে সূত্রপাত, এই সূত্রপাতও কিন্তু ঘটে আমাদের হচ্ছে গ্রিসে, এবং সেটি হচ্ছে খ্রিস্টপূর্ব 600 অব্দে। উল্লেখযোগ্য বিজ্ঞানের কথা বলতে হয় আমাদের পিথাগোরাস, তারপরে হিপোক্রেটিস, এরা কিন্তু উল্লেখযোগ্য বিজ্ঞানী। তাহলে গ্রিক সভ্যতা সম্পর্কে অনেক কিছু আমাদের জানা লাগবে। আশা করি এই বিষয়গুলো জানলে আসলে সব কিছু কভার হয়ে যায়, অন্য কিছু লাগবে না আপনাদের। তারপরে আসলে রোমান সভ্যতা। তো রোমান সভ্যতা আসলে অনেক 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 বড়। এই যে বাইজেন্টাইন এম্পায়ার দেখছেন, এটাও কিন্তু একসময় আসলে রোমান সভ্যতার অন্তর্ভুক্ত ছিল। 476 খ্রিস্টাব্দে যখন আমাদের পশ্চিম রোমান পশ্চিম রোমান সাম্রাজ্য যখন পতন ঘটে, তখন থেকে আসলে এই পশ্চিম অংশের নাম হয়ে যায় বাইজেন্টাইন সাম্রাজ্য বা কনস্ট্যান্টিনোপল, যেটা হচ্ছে আমাদের ইস্তানবুলকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। এবং এদিকে দেখছেন লালটা বোঝাচ্ছে হচ্ছে রোমান এম্পায়ার। ঠিক আছে। তখন এই পুরোটাই কিন্তু রোমান এম্পায়ার, ভাগ হয়ে যায় পরবর্তীতে। তো রোম নগরীর আসলে উদ্ভব হয়েছিল 753 খ্রিস্টপূর্বে, যা টাইবার নদীর তীরে অবস্থিত। তো এই রোমান সাম্রাজ্য গড়ে উঠেছিল হচ্ছে রোমকে কেন্দ্র করে। তো রোমান সাম্রাজ্যের পতন ঘটে হচ্ছে 476 খ্রিস্টাব্দে, মতান্তরে 1453 খ্রিস্টাব্দে। এটা একটু পরে আমি বলছি এরকম মতবিরোধ কেন। ঠিক আছে, কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে আপনাদের। তো রোমান সাম্রাজ্যের শাসনাধীন অঞ্চল হচ্ছে আমাদের ভূমধ্যসাগরের চারিদিকে ইউরোপ, তারপরে আফ্রিকা এবং এশিয়াও কিছু অংশও কিন্তু এর ভিতরে অন্তর্ভুক্ত ছিল। তো রোম নগরীকে কিন্তু আমরা বলে থাকি রোমা এটার্না, তার মানে শাশ্বত নগরী। আবার ক্যাপোড মুন্ডিও বলে থাকি, তার মানে বিশ্বের রাজধানীও কিন্তু বলে থাকি আমরা।
খুব গুরুত্বপূর্ণ তথ্য। রোমকে আমরা বলে থাকি হচ্ছে বিশ্বের রাজধানী বা শাশ্বত নগরী। এবং এই যে রোমান সাম্রাজ্য, এই রোমান সাম্রাজ্যকে আমরা দুইটি অংশে ভাগ করি। একটা হচ্ছে আমাদের পশ্চিম রোমান সাম্রাজ্য, এবং এই পশ্চিম রোমান সাম্রাজ্যকেই কিন্তু আমরা মেইনলি রোমান সাম্রাজ্যের মেইন পার্ট ধরে থাকি। তো এই পশ্চিম রোমান সাম্রাজ্যের পতন ঘটে 476 সালে। এই কারণে আমি পূর্বে বলেছিলাম যে রোমান সাম্রাজ্যের পতন ঘটে হচ্ছে 476 খ্রিস্টাব্দে, কারণ পশ্চিম রোমান সাম্রাজ্য হচ্ছে মেইন। ঠিক আছে, কিন্তু কেউ কেউ এটা বিশ্বাস করেন না, কারণ কেউ কেউ বলে রোমান সাম্রাজ্যের আসলে পতন ঘটার পরেও আমাদের যেই পূর্ব রোমান সাম্রাজ্য, যেটি হচ্ছে আমাদের বর্তমানে যে ইস্তানবুল বা তৎকালীন হচ্ছে কনস্টান্টিনোপল, সেটাকে রাজধানী করে আমাদের গড়ে উঠেছিল, বা যেটাকে আমরা বলে থাকি বাইজেন্টাইন সাম্রাজ্য। তো এই 476 খ্রিস্টাব্দে যখন পশ্চিম রোমান সাম্রাজ্যের পতন ঘটেছিল, তারপরেও কিন্তু 476 সালের পরেও কিন্তু এই বাইজেন্টাইন সাম্রাজ্য নাম নিয়ে এই পূর্ব রোমান সাম্রাজ্য টিকে ছিল। এবং অবশেষে যখন ওসমানীয় সাম্রাজ্যের হাতে এদের পতন ঘটে, সেটা ছিল হচ্ছে 1453 সালের ঘটনা। তখন কিন্তু প্রকৃতপক্ষে রোমান সাম্রাজ্যের পতন ঘটে। তো কেউ কেউ বলে থাকে না না, 476 সাল না, 1453 সালেই অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের রোমান সাম্রাজ্যের পতন ঘটেছে। কেমন, যেহেতু দুইটা পার্ট ছিল এই কারণে কনফিউশনটা হয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছেন। তো সম্রাট কনস্টান্টাইনের আমলে কিন্তু রোমান সাম্রাজ্য খ্রিস্ট ধর্মীয় সাম্রাজ্যে পরিণত হয়। তো তিনি যেহেতু একটা রাষ্ট্রকে খ্রিস্ট ধর্মীয় রাষ্ট্রে পরিণত করেছিলেন, একইভাবে আমাদের সম্রাট অশোকের কথা বলেছিলাম সেই প্রাচীন বাংলার ইতিহাসে, আমরা ডানে ক্লিক করে উপরে দেখে নিতে পারেন। তো সেখানে বলেছিলাম যে অশোককে বলা হয় বৌদ্ধ ধর্মের কনস্টান্টাইন, কারণ তিনি হচ্ছে বৌদ্ধ ধর্মের সংরক্ষণ করেছিলেন, তাই না? তো রোমান যে সংসদ, এই সংসদকে আমরা বলে থাকি সিনেট, এবং সিনেটের যে সদস্য তাদেরকে বলে থাকি সিনেটর। তো রোমান রিপাবলিকের আমলে সিনেট ছিল হচ্ছে রাষ্ট্র ক্ষমতার মূলে। কেমন? তো জুলিয়াস সিজার তিনি ছিলেন আমাদের অত্যন্ত বিখ্যাত একজন শাসক। তো এই জুলিয়াস সিজার সিনেটের যে ক্ষমতা সেটি খর্ব করার সিদ্ধান্ত গ্রহণ করেন। তো এই যেই খর্ব করার সিদ্ধান্ত, এর বিরুদ্ধে ষড়যন্ত্র করে তোলেন হচ্ছে ব্রুটাস। তো এই ব্রুটাস বাকি সিনেটরদের নিয়ে তাকে হচ্ছে আসলে পিটিয়ে হত্যা করে সিনেট সবাই। তো তারপরে সিনেটের যেই মানে প্রধান যে সম্রাট আমাদের রোমান সম্রাট হচ্ছে জুলিয়াস সিজারেরই ভাতিজা অক্টাভিয়ান অগাস্টাস। সেই অগাস্টাস সিজার নাম নিয়ে তিনি হচ্ছে সম্রাট হন। তো জুলিয়াস সিজারের বিখ্যাত উক্তি সম্পর্কে আমরা জানি, ভেনি ভিডি ভিসি, তার মানে এলাম দেখলাম জয় করলাম। একটু বলে রাখি, এই যে অক্টাভিয়ান অগাস্টাস সিজার, তিনি যেই আমাদের জুলিয়াস সিজারের মৃত্যুর পরে সম্রাট হন, এটা কিন্তু সর্বশেষ ছিল না। সর্বশেষ যেই সম্রাট ছিল আমাদের রোমের, সেটি হচ্ছে রোমিউলাস অগাস্টুলাস। ঠিক আছে, এবং তাদের অবদান সম্পর্কে একটু জানতে হবে। সব থেকে বেশি অবদান সেটা হচ্ছে আইনের ক্ষেত্রে। স্থাপত্য ক্ষেত্রে আমাদের কলোসিয়ামের কথা বলতেই হয়, যেটা একটা নাট্যশালা। এই কলোসিয়াম কিন্তু এই রোমান সাম্রাজ্যেরই একটা নিদর্শন। তারপরে সাহিত্যের ক্ষেত্রে সাহিত্যিক ভার্জিলের কথা বলতে হয়, যিনি ইনিড নামক একটা মহাকাব্য রচনা করেছিলেন। ওকে, তাহলে ভার্জিলের মহাকাব্য হচ্ছে ইনিড। তো এটাই ছিল রোমান সাম্রাজ্য সম্পর্কে মোটামুটি। এখন আসুন পারস্য সাম্রাজ্য। তো পারস্য সভ্যতা সম্পর্কে বলতে গেলে আসলে বলতে হয় পারস্য মানে তো ইরান, কারণ ইরানকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। কিন্তু শুধুমাত্র ইরান না, ইরান ছাড়াও আমাদের পার্শ্ববর্তী যে ইরাক, সিরিয়া, তুরস্কের কিছু অংশ, এটাও কিন্তু আমাদের এই পারস্য সভ্যতার অন্তর্ভুক্ত ছিল। তো এই যেই পারস্য সভ্যতা, এই পারস্য সভ্যতা যখন রাজা দারিউসের রাজত্বকালে আসে, দারিউসের রাজত্বকালে পারস্য সাম্রাজ্য ইউরোপের বলকান যে অঞ্চল ছিল, বলকান অঞ্চল কোনটি সেটি আমি আগেই বলে রেখেছি, সেখানেও কিন্তু বিস্তৃত ছিল। তো আমার যেই আগেই বলেছি আমি ভিডিও শুরুতেই যে আমার যেই জিওগ্রাফির ভিডিওগুলো আছে ভূগোলের, সেটা দেখলে আমাদের এই বলকান অঞ্চল এবং যাবতীয় যে বিষয় আমি বলছি এটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে আপনাদের। ওকে, ওটা একটু দেখে নেবেন। তো প্রাচীন পারস্য সাম্রাজ্যের পতনের পর 224 খ্রিস্টাব্দে এখান থেকে সাসানিদ নামক সাম্রাজ্যের কিন্তু উদ্ভব ঘটে। এবং এই যেই পারস্য সাম্রাজ্যের ধর্মবিশ্বাস ছিল হচ্ছে জরথ্রুষ্টবাদ, যেটাকে আমরা বলে থাকি জরোস্টারিজম। এবং এদের যে প্রচারক, এই প্রচারক ছিল হচ্ছে জরথ্রুষ্ট, এবং তাদের যে ধর্মগ্রন্থ সেটা ছিল হচ্ছে আবেস্তা। এটা অনেক গুরুত্বপূর্ণ যে পারস্যের ধর্ম বিশ্বাস কী ছিল, জরথ্রুষ্টবাদ। ঠিক আছে, তো 661 খ্রিস্টাব্দে মুসলিমরা আসলে ইরান দখল করে নেয়, এবং তারপর থেকে কিন্তু জরথ্রুষ্টবাদ সেখানে থাকেনি, সেখানে ইসলাম ধর্ম প্রতিষ্ঠা লাভ করে। তো প্রাচীন পারস্যের কিন্তু বিখ্যাত কিছু শহর আছে, যেমন পার্সিপোলিস, তারপরে টেসিফন, তারপরে ইস্পাহান। অবদান সম্পর্কে বলতে গেলে আমাদের সব থেকে বড় যে অবদান সেটা হচ্ছে আমাদের সুষ্ঠু এবং সফল প্রশাসন ব্যবস্থা। এটি হচ্ছে আমাদের পারস্যের সব থেকে বড় ভূমিকা। তাছাড়াও তারা সোনার উপর ব্যবহার করেন, বুনন শিল্প যেমন হাতে তৈরি কম্বল তারা কিন্তু তৈরি করেন, পাথরের স্থাপত্য শিল্প কিন্তু তাদের ক্ষেত্রে দেখা যায়।
এখন আসলে ইনকা সভ্যতা। তো ইনকা সভ্যতা আসলে দক্ষিণ আমেরিকার একটা সভ্যতা, যেটি হচ্ছে মেইনলি আমাদের পেরুকে কেন্দ্র করে গড়ে ওঠে। তাছাড়াও চিলি, ইকুয়েডর, বলিভিয়া, মানে এই যে এই স্ট্রিপকে কেন্দ্র করে গড়ে ওঠে। তো প্রাক ইনকা সভ্যতার যুগে এই অঞ্চলের আসলে কৃষি ব্যবস্থার প্রাধান্য পাওয়া যায়। তো খ্রিস্টপূর্ব 900-তে এখানে চেভিন সভ্যতার উদ্ভব হয়। তো 1200 খ্রিস্টাব্দের দিকে মানকো কাপাক, এই মানকো কাপাক হচ্ছে আমাদের ইনকা সভ্যতার প্রতিষ্ঠাতা। ইনকা সভ্যতার প্রতিষ্ঠাতা। ওকে, তো প্রশ্ন যদি আসে হচ্ছে আমাদের ইনকা সভ্যতার প্রতিষ্ঠা থাকে, সেটা হচ্ছে মানকো কাপাক। তো এই মানকো কাপাকের নেতৃত্বে ইনকা ট্রাইব এই অঞ্চলে কুস্কো নামক একটা শহর গড়ে তোলে, এবং এই কুস্কো শহরকে কেন্দ্র করেই কিন্তু আমাদের যে ইনকা সাম্রাজ্য সেটা কিন্তু গড়ে ওঠে। তো 1532 সালে ফ্রান্সিসকো পিজরো এর নেতৃত্বে স্প্যানিশ বাহিনীর আক্রমণে পরাজিত হয়ে ইনকা সাম্রাজ্যের শেষ সম্রাট পরাজিত হয়, যার নাম ছিল হচ্ছে আতাহুয়ালপা। ওকে, আতাহুয়ালপা। এবং তাদের যে অবদান সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মাচু পিচু, যেটা পেরুতে অবস্থিত। এই মাচু পিচু নিয়ে অনেক প্রশ্ন আসে, মনে রাখবেন এই মাচু পিচু হচ্ছে আমাদের এই ইনকা সভ্যতারই একটা নিদর্শন। তো এই যে অঞ্চলগুলোর কথা বললাম, তার মানে হচ্ছে আমাদের পেরু, তারপরে চিলি, ইকুয়েডর, বলিভিয়া, এবং কেউ কেউ বলে থাকে আর্জেন্টিনারও কিছু পার্ট। তো এই পুরা পার্টটাকে জুড়ে একটা সড়ক ছিল যোগাযোগ ব্যবস্থা রক্ষা করার জন্য। এই সড়ক কিন্তু আমরা বলে থাকি ইনকা ট্রেল, এবং এই সড়কের যে ব্রিজগুলো ছিল, যে সেতুগুলো ছিল, সেখান থেকে কিন্তু সর্বপ্রথম টোলাদায়ের ব্যবস্থাও ছিল। এবং তাদের আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস যে তারা হচ্ছে জলসেচ পদ্ধতি কিন্তু আবিষ্কার করেছিলেন ইনকা সভ্যতা। ঠিক আছে, যেহেতু তারা কৃষি নির্ভর একটা সভ্যতা ছিল সে কারণে। তারপর হচ্ছে মায়া সভ্যতা। তো মায়া সভ্যতা হচ্ছে আমাদের মধ্য আমেরিকার একটা সভ্যতা। এটি মধ্য আমেরিকার যেই গুয়াতেমালা, তারপরে বেলিজ, হন্ডুরাস, এল সালভাদর, এই অঞ্চলগুলো নিয়ে কিন্তু গড়ে উঠেছিল। এবং মেক্সিকোর কিছু শহর যেমন হচ্ছে তাবাস্কো আর হচ্ছে চিয়াপাস, এই শহরগুলো কিন্তু নিয়ে কিন্তু আমাদের মায়া সভ্যতা গড়ে উঠেছিল। তো মোটামুটি 1000 খ্রিস্টপূর্বে মায়ানরা গড়ে তোলে কোপান এবং চালচুয়াপা নামক দুটি শহর। ঠিক আছে, তো এই চালচুয়াপা এবং যে কোপান, এই চালচুয়াপা এবং কোপান নিয়েই কিন্তু কেন্দ্র করেই কিন্তু গড়ে ওঠে হচ্ছে আমাদের মায়ান সভ্যতা। ঠিক আছে, তো খ্রিস্টপূর্ব 700 অব্দে তারা লিখন পদ্ধতির আবিষ্কার করে এবং গাছের ছাল থেকে তারা হচ্ছে কাগজ তৈরি করত। 600 খ্রিস্টপূর্বে তাদের কিছু বিখ্যাত স্থাপনা এল মিরাডো শহরে নির্মাণ করে। এল মিরাডো কিন্তু তাহলে আমাদের এই মায়া সভ্যতারই একটা, এটা আসে অনেকবার, যে এল মিরাডো কোন সভ্যতার একটা শহর, সেটা হচ্ছে আমাদের এই মায়া সভ্যতা। এবং এরাও কিন্তু মূলত কৃষি নির্ভরও ছিলেন। তো তাদের কৃষি নির্ভর ছিলেন। তো এদের যেই বিখ্যাত একটা নিদর্শন সেটি হচ্ছে চিচেন ইৎজা। এই চিচেন ইৎজা হচ্ছে আমাদের মায়া সভ্যতার কিন্তু একটি নিদর্শন। তো মায়া শব্দের অর্থ হচ্ছে অভূতপূর্ব। ঠিক আছে, মায়ান বানানটা দেখেন, মা আন ইংরেজিতে, এটাকে না মায়া উচ্চারণ করছি। ঠিক আছে, তাদের অবদান হচ্ছে আমাদের চকলেট এবং রাবার উদ্ভাবন। তাছাড়া তারা স্থাপত্য শৈলী, গণিত এবং জ্যোতির্বিজ্ঞানেও কিন্তু বিশেষ দক্ষতা দেখিয়েছিল। এখন হচ্ছে চৈনিক সভ্যতা। তো চৈনিক সভ্যতা বলতে গেলে আমাদের মাথায় অবশ্যই আসবে যে চীন নিয়ে গঠিত ছিল। আসলেই এটি চীন নিয়ে গঠিত ছিল। তো মেইনলি হচ্ছে এটা আমাদের যে হুয়াংহো এবং ইয়াংশি কিয়াং নদী এটা নিয়ে, এবং দক্ষিণ চীনের কিছুটা অংশ নিয়ে গঠিত ছিল, এই 3টা অঞ্চল মেইনলি। তো চৈনিক সভ্যতা হচ্ছে তাম্র যুগের অন্তর্গত। ঠিক আছে, আর বন যুগের অন্তর্গত ছিল হচ্ছে আমাদের সিন্ধু সভ্যতা। তো চীনের প্রভাবশালী দার্শনিক ছিলেন হচ্ছে কনফুসিয়াস। তো এই কনফুসিয়াস ছিলেন হচ্ছে নীতিবাদী দার্শনিক। তো কনফুসিয়াসের একজন অনুসারী ছিল বিখ্যাত, সেটা হচ্ছে মেনসিয়াস। ঠিক আছে, তো চীনের প্রাচীনতম দার্শনিক হচ্ছে লাও ত্সে, এবং তার মতবাদের নাম হচ্ছে তাওবাদ। এখান থেকে প্রশ্ন আসে অনেক। হ্যাঁ, এবং একটা বই অনেকে পড়েছেন, দ্য আর্ট অফ ওয়ার। এই আর্ট অফ ওয়ার বা রণকৌশল, এই বইটার লেখকের নামও সবাই জানেন। তিনি কিন্তু এই চীনা একজন দার্শনিক, একজন সমন্বয়ক, সেটা হচ্ছে সুনচু। তাদের অবদান খুব গুরুত্বপূর্ণ, যে তারা সর্বপ্রথম কিন্তু আগ্নেয়াস্ত্র তৈরি করেন, তারপরে গান পাউডার তৈরি করেন এবং কাগজ আবিষ্কার করেন। এবং আধুনিক আমলাতত্ত্বের যেই ভিত্তি গঠন, আমরা যে বিসিএস এর কথা বলি, অলরেডি আমি আমার চ্যানেলের যেই কমিউনিটি, মানে যে পোস্ট, এই পোস্টে কিন্তু বিসিএস এর যে ইতিহাস সেটা সম্পর্কে বলেছি। সেখানে পড়লে আপনারা বুঝতে পারবেন যে আমাদের যে আমলাতত্ত্বের ভিত্তি, এই ভিত্তি কিন্তু গঠন করেছিল চীনা সভ্যতা। তো চীনের রাজাদেরকে বলা হতো সন অফ গড, মানে ঈশ্বরের পুত্র। ঠিক আছে, হিব্রু সভ্যতা। তো হিব্রু সভ্যতা বললেই তো আপনাদের মাথায় হচ্ছে প্যালেস্টাইন চলে আসে, তাই না? তো প্যালেস্টাইন বলতে বর্তমানে যেটা হচ্ছে আমাদের জেরুজালেম, এই জেরুজালেমকে কেন্দ্র করে যেই সভ্যতা গড়ে উঠেছিল সেটাকে আসলে আমরা বলে থাকি হচ্ছে হিব্রু সভ্যতা। তো বর্তমানে হিব্রু যেই সভ্যতা, এটা বাস করে হচ্ছে ইসরায়েলে।
আর হিব্রুতে ওদের ভাষা। তো তাদের ভাষা থেকে আসলে হিব্রু সভ্যতা বলা হয়, ঠিক আছে। তো তাদের সবথেকে বড় অবদান হচ্ছে ধর্মের ক্ষেত্রে। তো আমরা জানেন যে আমরা ইসলাম ধর্ম বলি বা খ্রিস্টান বলি বা আমরা ইহুদি বলি, 3 ধর্মের ক্ষেত্রেই কিন্তু আমাদের এই জেরুজালেম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্থান। তো এই যেই আমাদের যে হিব্রু সভ্যতা, এদের এদের মানে আমাদের যেই ইহুদি, এদের কিন্তু ধর্মগ্রন্থ হচ্ছে ওল্ড এবং নিউ টেস্টামেন্টস, ঠিক আছে। তো হচ্ছে আকসুম সভ্যতা। তো আকসুম সভ্যতা হচ্ছে উত্তর ইথিওপিয়ায় অবস্থিত একটা শহর, আসলে প্রাচীন একটা শহর। তো এটি কিন্তু পরবর্তীতে ইউনেস্কো তাদের ওয়ার্ল্ড হেরিটেজ এর একটা অংশ বলেও ঘোষণা দেন। তো এই আকসুম যদিও ইথিওপিয়ার অন্তর্গত, তবে যদি প্রশ্ন থাকে এরিট্রিয়া, তারপরে সুদানের কিছু অংশ, জিবুতির কিছু অংশ, এই অংশগুলোও কিন্তু আমাদের আকসুম সভ্যতার একটু অন্তর্গত। তো এটা মোটামুটি আমাদের হর্ন অফ আফ্রিকা জাস্ট উপরে অবস্থিত, ঠিক আছে। তাহলে হর্ন অফ আফ্রিকাতে অবস্থিত হচ্ছে আমাদের আকসুম সভ্যতা। তো এটি টাইগ্রিয়া মালভূমিতে অবস্থিত এবং এখানে অনেকগুলি স্তম্ভ আছে যেগুলো আসলে আমাদের এই ওয়ার্ল্ড হেরিটেজ, যার ভিতরে ওবেলিস্ক, তারপরে রাজাদের সমাধি, এগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এবং একটা সভ্যতা আমি ভিতরে লিখিনি কিন্তু বলে রাখি, সেটা হচ্ছে হিট্রাইট সভ্যতা। এই হিট্রাইট সভ্যতা এই কারণে গুরুত্বপূর্ণ, এই হিট্রাইট সভ্যতা হচ্ছে আমাদের প্রথম লোহার ব্যবহার করে, এবং লোহার যেই সর্বপ্রথম ব্যবহারের যে অস্তিত্ব, এটা কিন্তু পেয়েছিলাম আমরা এশিয়া মাইনরে, ঠিক আছে। যে কথাটি মনে রাখবেন। অ্যাজটেক সভ্যতা। এই অ্যাজটেক সভ্যতা হচ্ছে মধ্য আমেরিকার যে মেক্সিকো, গুয়াতেমালা, বেলিজ, হন্ডুরাস এই অঞ্চলে গড়ে ওঠে। তো এই অ্যাজটেক সভ্যতা আমরা, এবং আগে যে আমরা মায়া সভ্যতার কথা বললাম, এটা মোটামুটি কাছাকাছি ছিল, তাই না? তো অ্যাজটেকরা মেইনলি ছিল হচ্ছে শিকারী জাতি, তারা শিকারী জাতি হিসেবে পরিচিত। তাদের আদি নিবাস হচ্ছে অ্যাস্টলান, ঠিক আছে। তো এই অ্যাস্টলান হচ্ছে তাদের আদি নিবাস, কিন্তু তারা পরবর্তীতে হচ্ছে টেনোক্কো নামে পরিচিতি পায়। তো টেনোক্কো নামে তারা পরিচিত এখনও। কেমন? তো 1100 সালে তারা উত্তর মেক্সিকোতে বসতি স্থাপন করে এবং 1325 সালে তারা হচ্ছে টেনোকটিটলান নামক একটা শহর স্থাপন করে। এই যে এই শহরটা টেনোকটিটলান, এই টেনোকটিটলানই কিন্তু তাদের হচ্ছে কেন্দ্র শহর ছিল এবং এই অ্যাজটেক সভ্যতার কিন্তু কেন্দ্রবিন্দু ছিল, যেটা পরবর্তীতে 1521 সালে স্প্যানিশরা দখল করে নেয়। তো টেম্পল, মেয়র পিরামিড এই সভ্যতার অন্যতম নিদর্শন, ঠিক আছে। তো এটি ছিল মোটামুটি আমাদের যে এই সভ্যতাগুলো ছিল, যাবতীয় বিষয়টি আমি বলে দিয়েছি এবং আগে থেকে লিখে নিয়েছিলাম বলে আসলে একটু সময় কম লেগেছে। আশা করি কিছুটা হলে আপনারা বুঝতে পেরেছেন, এবং এতটুকু জানলে আসলে আমাদের আর কিছুই লাগবে না মানব সভ্যতা সম্পর্কে, এটাই সব কিছু কভার করে নেবে। তো আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।